রাতে মনের মধ্যে এক প্রকার খচখচানি নিয়ে কোনো মতে ঘুমিয়ে রাতটা পার করে উঠল মেহেক। সকালের ঘুমটা ভাঙলো ওর তিন্নির ডাকে। ও যখন চোখ মেলল দেখলো তিন্নি রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। মেহেককে ডেকেছে কারণ ও যেন দরজাটা ভেতর থেকে লাগিয়ে আবার ঘুমায়। ঘুম ঘুম চোখে হেলে দুলে হেঁটে মেহেক পেছন পেছন যায় আপুর। তিনি জুতো জোড়া পায়ে ঢুকিয়ে নিতে নিতে তাড়াহুড়ো করে লাগিয়ে বলে, খাবার দাবার সব কিছু টেবিলে আছে, একেবারে দরকার না পড়লে গ্যাসের কাছে যেতে হবে না তোর। সময় মতো খাবারগুলো খেয়ে নিস, আমি 5টার মধ্যেই চলে আসবো আজ। মেহেক মাথা কাত করে জবাব দেয়। তিনি বেরিয়ে যেতেও দরজাটা বন্ধ করে আবার এসে শুয়ে পড়ে। ঘুম আর এখন হবে না। কতক্ষণ ফোন চালিয়ে যখন দেখলো প্রায় 11:30 বেজে গেছে, ও চটজলদি বিছানা থেকে নেমে কোনো রকম ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে। তাড়াহুড়ো লাগিয়ে মেহেকও রেডি হয়। ও আজ বাইরে যাবে, আপুর জন্য নিজের পছন্দ মতো একটা ড্রেস কিনবে। রেডি হতে হতেও মনে মনে চিন্তাও করে ফেলে, এখান থেকে হেঁটে রাস্তার মোড়ে গিয়ে একটা রিক্সা নেবে। হয়তো একটু বেশি ভাড়া লাগবে, তবেও রিক্সায় নেবে, কারণ অটো বা অন্য গাড়ি পেতে গেলে ওকে আরও হেঁটে মেইন রোডে যেতে হবে। আজ চট্টগ্রামে ভীষণ রোদ উঠেছে। মেহেক চাইছে না হাঁটতে, ও অলস কিনা যেমন চিন্তা তেমনই কাজ। ও ঠিকঠাকভাবে এখন অবধি আড়ংয়ের আউটলেটে গিয়ে পৌঁছে। সেখান থেকে নিজের সাধ্য অনুযায়ী আগের দিনের পছন্দ করে রেখে যাওয়া জামাটা নিল তিন্নির জন্য। শপিংয়ে খুব বেশি সময় না নিলেও মাঝের বেশ কয়েক ঘন্টা সময় মেহেক নষ্ট করে ফেললো রোড সাইডের ফুচকা, ঝালমুড়ি আর ফুল কিনতে গিয়ে। যে মেয়েটা তার 22 বছর জীবনে কখনো এতটুকু সুযোগ পায়নি, ওরার তার কাছে নিজের শহর থেকে বেরিয়ে চট্টগ্রামের এই অপরিচিত জায়গার টুকটাক ছোটোখাটো জিনিসগুলোই করতে পেরে ফড়িংয়ের মতো উঠছে। ঠিক যখন জোহরের আজানের শব্দ এলো নিকটবর্তী মসজিদ থেকে, মেহেকের মধ্যে এবার বাসায় ফেরার তাড়া লাগলো। ও এখন আড়ং আউটলেট থেকে এসে খানিকটা এগিয়ে একটা পার্কের মতো জায়গায় এসে পৌঁছেছে। এখানটা বেশ নিরিবিলি। 2-4টে ফুচকা ঝালমুড়ি দোকান আছে, তাও একটা থেকে আরেকটা স্থান অনেক দূরে দূরে। সামনের জায়গাটাতে বড় সবুজ মাঠ। মাঠের চারিদিকে ঘুরিয়ে ফাঁকা করে এক একটা শতবর্ষী বয়সের গাছ। সেই প্রতিটি গাছের নিচে আবার এখনকার কর্তৃপক্ষ সুন্দর করে ইট পাথর দিয়ে জনগণের জন্য বসার জায়গা তৈরি করে রেখেছে। দুটো অল্পবয়সী মেয়ে থেকে বকুল ফুলের মালা, দুটো গোলাপ কিনে মেহেক ওদের টাকা দিয়ে এদিক ওদিকে রিক্সা খুঁজতে লাগলো। এমনিতেই এই জায়গাটা নিরিবিলি, তার উপর এখন আবার ভর দুপুর, এখানে রিক্সা খুব একটা নেই। রিক্সা না পেতে মেহেক ওখানকার এক ঝালমুড়িওয়ালা মামাকে ডেকে জিজ্ঞাসা করে, মামা এখানে রিক্সা পাওয়া যাবে না? পাওয়া যায় আপা, তবে খুব কম, আপনি সামনে হাঁটা দেন, পাইলে সামনে পাবেন। মেহেক অসহায় চোখে নিজের পায়ের দিকে তাকায়। ওর পায়ে একটা উঁচু জুতা, এটা পরে ওর হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে। রিক্সা যখন পাওয়া হচ্ছে না তখন আর কি করার, এক প্রকার বাধ্য হয়ে মেহেক হাঁটতে থাকলো। ওর ডান কাঁধে ভ্যানিটি ব্যাগ, বাম হাতে শপিংয়ের ব্যাগটার কিছুক্ষণ আগের কেনা ফুলগুলো পিঠ সমান চুলগুলোর মাঝে বরাবর সিথি কেটে ছেড়ে রাখা। গায়ের সুতি ব্লকে জলপাই আর সবুজের মিশেলে একটা 3 পিস, ওড়নাটা আড়াআড়ি সুন্দর মতো ভাঁজ করে 2 কাঁধে তোলা। মুখটা আপাতত ভার করেও হাঁটছে আর আশেপাশে তাকাচ্ছে যদি রিক্সা পাওয়া যায়। রিক্সা পাওয়া যায় না, তখন রাগ হয় নিজের উপর। কী দরকার ছিল পাকনামি করে এদিকে আসার? জামাটা কিনে ওখান থেকে সোজা বাসায় চলে গেলেই তো হতো। ও যখন নিজের চিন্তা ভাবনার জগতে ছিল, হঠাৎই পেছন থেকে কিছু শব্দ পেতে চটজলদি পেছনে তাকাতেই দেখে একটা খালি রিক্সা এদিকে আসছে। রিক্সাটা দেখতেও হাত নাড়িয়ে থামায় ওটাকে। রিক্সাওয়ালা গাড়ি থামাতেই সিগারেটের ধোঁয়া এসে নাকে বাড়ি খায় সরাসরি। মেহেক সঙ্গে সঙ্গে ওড়না টেনে এনে নাক চেপে ধরে, কিন্তু তাতে রিক্সাওয়ালার কোনো হেলদোল নেই। সিগারেট ফুঁকতে ফুঁকতে মেহেকের কাছে জিজ্ঞাসা করে, কই যাবেন? মেহেক আশেপাশ থেকে চোখ বুলিয়ে বাসার ঠিকানা বলতে রিক্সাওয়ালা যে ভাড়া বলে, তাতে মেহেক আর না করেই চটজলদি উঠে বসে ওটাতে। কারণ ভাড়া যে এত কম চাইবে মেহেকের ধারণা ছিল না। ও ভেবেছিল বোধহয় ভাড়া নিয়ে আরেকটু ক্যাচাল লাগবে। রিক্সাওয়ালা রিক্সা টান দেওয়ার মিনিটখানেক সময় পার হলো। মেহেক এখনও নাক থেকে ওড়না সরাতে পারেনি। বাতাসে বাড়ি খেয়ে ওই ধোঁয়া আরও বেশি করে ওর চোখে মুখে আসছে। মেহেক একবার ভাবলো ডেকে বলবে, আগে আপনি সিগারেট খান তারপর গাড়ি চালান, নয়তো ওটা ফেলে দিন, আমার অসুবিধা হচ্ছে। পর মুহূর্তে আবার ভাবলো কি দরকার, একটা সিগারেট খাবে না হয়, 3-4 মিনিট, এর থেকে বেশি তো আর না। ও বরং এভাবে নাক মুখ চেপে বসে থাকুক। মেহেক রিক্সায় উঠেছে মিনিট 10-এর বেশি হয়ে গেছে। ও এতক্ষণ আশেপাশে তাকে বোঝার চেষ্টা করছিল, আসার সময় যে রাস্তা দিয়ে এসেছে এটা তো সেই রাস্তা না। সেই রাস্তা যদি হতো তবে আড়ংয়ের আউটলেট এতক্ষণে দেখতে পেত। এত পথ এলো, তবে সেই আউটলেট কোথায়? ওটা তো একটা পাবলিক প্লেস ছিল, তবে এখন কেন চারপাশে এরকম নিরিবিলি লাগছে? ইতিমধ্যে মেহেকের প্যানিক শুরু হয়, হাত পা ঘেমে ঠান্ডা হয়ে যাচ্ছে। ও রিক্সায় বসে ছটফট করে চারদিকে দেখে। রিক্সাওয়ালাকে ডেকে জিজ্ঞাসা করে, আপনি এই রাস্তা দিয়ে কেন নিয়ে যাচ্ছেন আমাকে? আড়ং শোরুমের রাস্তা ধরুন, আমি ওখানে যাব, আমার ওইখানে কাজ আছে। রিক্সাওয়ালা সমান তালে গাড়ি টানতে থাকে। মেহেকের কথা জবাব দেয় না, যা মেহেককে আরও ভয় পাইয়ে দেয়। রিক্সা যখন চিপা চাপা একটা গলির মুখে ঢুকবে, মেহেক এবার চেঁচিয়ে ওঠে, আপনি আমাকে রাস্তায় এনেছেন কেন?
লোকটা এবারও কোনো জবাব দেয় না। মেহেক খুব ভালো করে এবার বোঝা যায় ওর সামনে ভীষণ বড় বিপদ। রিকশার গতি ইতিমধ্যে বেড়ে গেছে, চলন্ত গাড়ি থেকে লাফ দিলেও আরও সুস্থ থাকবে না। চেঁচিয়েও এখানে কাউকে পাওয়া যাবে না, কারণ জায়গাটা এতটাই নির্জন, লোকজন শূন্য এখানে। মেহেক করলো কি, ওর যতই ভয় প্যানিক হোক না কেন, ও চেষ্টা করলো নিজেকে শান্ত রাখার। ওর হাতে সময় খুব কম, রিকশাওয়ালাকে বুঝতে দেওয়া যাবে না ও সত্যিই ভয় পাচ্ছে। মেহেক কাঁপা কাঁপা হাতে ভ্যানিটি ব্যাগ থেকে ফোনটা বের করে ডায়াল লিস্টের উপরে থাকা ক্যাপ্টেন লিখে সেভ করা নাম্বারটাতে কল দিয়ে ফেলে, আর মনে মনে দোয়া করে আল্লাহ এই মানুষটা যেন এই মুহূর্তে ওর কলটা রিসিভ করে। মেহেকের দোয়া কবুল হলো। কলটা শেষ হতে হতে ওপাশ থেকে কলটা রিসিভ করে দুর্জয়। আজ দুর্জয়ের ছুটি, শারীরিক সুস্থতার জন্য ওকে সপ্তাহখানেক ছুটি দেওয়া হয়েছে। ওপাশ থেকে দুর্জয় কিছু বলার আগে মেহেক তড়িঘড়ি করে বলে, ফোনটা লাউড স্পিকারে দেয় যাতে রিকশাওয়ালার কানে তার গলা পৌঁছায়। ক্যাপ্টেন দুর্জয় হাসান, কেমন আছেন আপনি এখন? দুর্জয় সবে গোসল সেরে তাওয়াল কাঁধে ঝুলিয়ে মাথা মুছতে মুছতে ভাবে, এই মেয়ে হঠাৎ এভাবে চেঁচিয়ে ওর কাছে জানতে চাইছে কেন সে কেমন আছে। দুর্জয় জবাব দেয়, জি ভালো এখন। এবার মেহেক আর কোনো কথায় না গিয়ে সরাসরি বলে, আসলে আমি একটা রিকশায় উঠেছি, বুঝলেন? এটা আপনাদের চট্টগ্রামে, কিন্তু রিকশাওয়ালা মামা আমাকে যে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। দেখুন, আপনাকে আমার লোকেশন শেয়ার করেছে। আপনাদের তো নেটওয়ার্ক বহুত কঠিন, আপনার নেভি অফিসার বলে কথা। কথাগুলো মেহেক খুব তাড়াহুড়োতে শেষ করে। দুর্জয় বলে, আপনি এখন কোথায়? আচ্ছা ওয়েট, আমি লোকেশন দেখছি। কোথায় পাঠিয়েছেন? মেহেক কোনো লোকেশন পাঠায়নি, ও আস্তে করে একটা মেসেজ করে দুর্জয়কে, খুব বেশি কিছু করতে হবে না আপনাকে। রিকশাওয়ালা লুঙ্গি মনে হয় এত সময় নষ্ট হয়ে গেছে, আপনি শুধু কলে থেকে কয়েকটা ডায়লগ মারুন প্লিজ। ওরা একে অপরের কলে রয়েছে এখনও। দুর্জয় মেসেজটা সিন করে মেহেককে বলে, ফোর্স পাঠাচ্ছে, আপনি সেভই থাকবেন। দুর্জয়ের কথা শেষ হতে মেহেক টের পেল রিকশা থেমে গেছে। দুর্জয়ের সঙ্গে কথা বলার এইটুকু সময় মেহেকের গা একটু পাতলা হয়েছিল। যখনই রিকশা থামলো মেহেক ভয় পেল, এই বুঝি লোকটা ওর গলায় ছুরি ধরবে। মেহেকের কোনো সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে দুর্জয় ডাকে, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আর ইউ ওকে? মেহেক কথা আর কি বলবে, মেহেক শুধু দেখলো রিকশাটা থেমে গেল। লোকটা ওকে আর রিকশা ফেলে উল্টো এমন দৌড় দিল, মিনিট খানেকের মধ্যে সেই রিকশাওয়ালা মেহেকের দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। মেহেকের ভয় এখনও কাটেনি। মেহেকও জলদি নিজেকে সামলে রিকশা থেকে নামে। এই জায়গা ওর অপরিচিত, তার উপর কোনো বাড়িঘর মানুষজন নেই। রাস্তায় দু চারটে কুকুর ছাড়াই ভর দুপুরটা বড্ড নড়বড়ে আর নির্জন। হ্যালো, এই মেয়ে, আপনি শুনতে পাচ্ছেন? মেহেক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, অনেকটা সামনে চলে এসেছে দৌড়ে রিকশা থেকে। ও আর ওই রিকশার কাছে দাঁড়িয়ে না থেকে এতক্ষণ শুধু দৌড়েছে, কারণ ওর মনে হয়েছে রিকশাওয়ালা দলবল বোধহয় এই আশেপাশে কোথাও। ওই বদমাশ তাদের দলবধে আনতে গেছে। হাঁপাতে হাঁপাতে মেহেক বলে, আমি আছি, এখনও অবধি ঠিক আছি। তবে কি বলুন তো, আপনি ফোর্স পাঠাতে চাইলেন আর অমনি রিকশা থামিয়ে সেই বদমাশটা উল্টো দৌড়ালো। আমি এখন কি করব? দুর্জয় নীরব দম ফেলে বলে, জলদি আপনার লোকেশন দিন আমাকে, জলদি। আর এখান থেকে সরে যান। যদিও মনে হচ্ছে ও ভয় পেয়েছে আর আসবে না, তারপরও বিশ্বাস নেই। ভয় পাবেন না, আপনি লোকেশন অন করুন, ঠান্ডা হন, আমি আসছি।